আচ্ছা, শুরু করে দিব। বাইরে কি বৃষ্টি হইতেছে? ওকে, তা শুরু করি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে প্রশোধন। এই অধ্যায়ের মধ্যে যে আমাদের টোটাল 4টা টপিক আছে, এর মধ্যে একটা ছিল লবণ পরিশোষণ, একটা হচ্ছে প্রশোধন, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর শ্বসন। তো আমরা একটা টপিক শেষ করছি 2টা ক্লাসে, তাই না? আজকে বড় হচ্ছে প্রশোধন। তো প্রশোধন কারে কয়? তার উদ্ভিদ পানি গ্রহণ করে না মূলের মাধ্যমে। একটু আগে তো বললাম, মানে আমরা গত ক্লাসগুলোতে যে লবণ পরিশোষণ, আর লবণ তো শুধু লবণ শোষণ করে না, পানি শোষণ করে, পানির সাথে লবণ আসে। এই যে লবণ শোষণ করে, লবণের সাথে পানিও শোষণ করে, এই পানি ওর দেহের মধ্যে সম্পূর্ণটা কাজে লাগে না, অতিরিক্ত পানিগুলো ওর দেহ থেকে সে বের করে দেয়। এই অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়াটা আমরা কি বলি? প্রশোধন। তো এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, আর আমরা মূলত এই অধ্যায়ের মধ্যে যে 4টা প্রক্রিয়া অথচ 4টাই তো শারীরতাত্ত্বিক, নামে তো ফিজিওলজি, তাই না? আর ফিজিওলজির তো শারীরতত্ত্ব বলা হয়েছে, এই যে এটাই বলছে ফিজিওলজিকে। তাহলে যে শারীরতত্ত্ব প্রক্রিয়ায় উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে? বায়বীয় অঙ্গের মাধ্যমে। এটা শব্দ থাকবে তো, বায়বীয় অঙ্গ মানে কি বোঝাইতেছে? মানে দুই ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এটা দিয়ে যদি পানি বাইর হয়ে যায়, কিন্তু পানিটা কি আকারে বাইর হয়? পানি আকারে না বাষ্প আকারে? বাষ্প হলে তো আমরা বায়বীয় বলি, তাই তো? ওই হিসাবে বায়বীয় অঙ্গ বলা যায়। আরেকটা হিসাবে নর্মালি গাছের কাণ্ড, দেখো যখন তুফান আসবে, অনেক কঠিন তুফান না আসলে গাছের কাণ্ড কিন্তু, গাছের কাণ্ড তো নড়াচড়া করে না, বাট গাছের ডালপালা যদি বেশি বাতাস না আসে, ডালপালাও কিন্তু নড়াচড়া করে না, জায়গা মতো থাকে। বাট হালকা বাতাস আসলে কোন জিনিসটা নড়ে? গাছের পাতা জিনিসটা, তাই না? এই জন্য পাতারে বায়বীয় অঙ্গ বলা যেতে পারে। ওই হিসেবে তো দুইভাবে বলা যেতে পারে, কিন্তু এটা তো তোমার আসলে ব্যাখ্যা করা জিনিস না, তা বললাম আর কি। তাহলে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ মানে পাতা মাধ্যমে কি পানি বাইরে হয়ে যাচ্ছে? আর অতিরিক্ত পানি কি আকারে? পানি আকারে না বাষ্প আকারে বাইরে হবে? বাষ্প আকারে বলা হয়। ওই প্রক্রিয়ারে বলা হয় কি স্যার? প্রশোধন। আরেকটা নাম আছে দেখো, বাষ্পমোচন। কি মোচন? তাহলে প্রশোধন কাকে বলে? ব্র্যাকেট দাও, এটা ক নাম্বারে আসবে? প্রশোধন কি এভাবে আসবে, প্রশোধন কাকে বলে না আসবে, প্রশোধন কি। আচ্ছা, এখন আসো যে প্রশোধন হয় কোনটার মাধ্যমে স্যার? প্রশোধন উদ্ভিদের যে কোনো অঙ্গের মাধ্যমে হইতে পারে, তবে সবচেয়ে বেশি হয় পাতার মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? হ্যাঁ, তো ডাক দাও, পাতাই হচ্ছে উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ। ওইটার পাশে স্টার দিয়ে রাখা। তাহলে উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ কোনটা স্যার? পাতা। বেশিরভাগ পাতার মাধ্যমে হয়, কাণ্ডের মাধ্যমে হয়, তবে এটা কোষি কাণ্ডের মাধ্যমে হয়। ছোট ছোট যে গাছগুলো থাকে না, ওদের দেখবো পাতার কাণ্ড দুইটা দেখবো একই রকম। দেখো ছোট্ট একটা কুমড়া গাছ নতুন চারা হয়েছে, ওটার কাণ্ড দেখবো নরম, পাতা তো এমনি নরম, তো ওটার কাণ্ডের মাধ্যমে প্রশোধন হইতে পারে। বাট বড় বড় গাছ, আম গাছ, জাম গাছ, এগুলো কাণ্ডের মাধ্যমে প্রশোধন খুবই কমই হয়। আচ্ছা, মূলের মাধ্যমে তো ভুলও হবে না, মূল দিয়ে তো পানি উল্টা শোষণ করে। আচ্ছা, দেন আসো যে উদ্ভিদ যে তার পানি গ্রহণ করে দেহের ভিতরে, তুমি খাবার খাও, সম্পূর্ণ খাবার কি তোমার দেহের কাজে লাগে? অতিরিক্ত খাবার মূত্র হিসেবে দেহ থেকে বাইরে হয়ে যায়। একইভাবে উদ্ভিদ যে পানি গ্রহণ করে তার দেহের ভিতরে, এর মধ্যে মাত্র 1% শব্দটা গোল দাগ দাও, এটা তার দেহে অবস্থান করে, মানে 1% তার কাজে লাগে। কয় পার্সেন্ট কাজে লাগে? আর বাকি 99% পানি দাগ দাও বাষ্প আকারে বাইরে হয়ে যায়। তার মানে প্রশোধনের মাধ্যমে 99% পানি তার দেহ থেকে বাইরে হয়ে যায়, মাত্র কত পার্সেন্ট কাজে লাগে স্যার? এবং দেখো এটাই মেডিকেলে, সরি ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 আসছিল। আর ওখানে একটা মেডিকেল ভর্তি পরীক্ষা 11-12তে আসছিল কোনটা? আচ্ছা, একদম স্পেসিফিক ভাবে লেখে নেই, যে কোনো একটা তথ্য আসছিল। আচ্ছা, দেন আসো, আমাদের এই প্রশোধন প্রক্রিয়াটা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস স্যার ভালো, বাট অতিরিক্ত ভালো না। তো পানি যেমন তোমার দেহের জন্য উপকার, বাট অতিরিক্ত পানি খেলে তুমি মারা যাইতে পারো, তাই না? নাহলে তো মানুষ পুকুর ডুবে মারা যেত না। তো একইভাবে এই প্রশোধন প্রক্রিয়াটা ও এটার মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত পানি বাইর করে দেয়। তবে বেশি বাইর করতে যদি আমরা অনেক বেশি বাইর করে ফেলে, তখন ও দেহের মধ্যে যদি তার কাজ করার পানিটাও না থাকে, তখন কি গাছ আর বাঁচবে না? এই জন্য বলা হয় এটা একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। তবে অতিরিক্ত পানি বাইর হয়ে গেলে আবার কি হইতে পারে? ক্ষতি। পানি গ্রহণ করাটা যেমন ওর জন্য গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গ্রহণ করলে ক্ষতি। আবার পানি বাইর করাটাও ওর জন্য গুরুত্বপূর্ণ, অতিরিক্ত বাইর করলেও ক্ষতি। এই জন্য একজন বিজ্ঞানীর নাম দাও কার্টিস, এটা পাশে স্টার দাও। উনি একটা বিশেষ কথা বলছে, এটা এমসিকিউ কিন্তু প্রচুর আসে। উনি বলছে প্রয়োজনীয় অমঙ্গল, এটার পাশে স্টার দাও। তাহলে এমসিকিউ তে আসবে প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কার্টিস। আমার এক ভাই ফেসবুকে পোস্ট করছিল 2 বছর আগে, যখন আমরা জুনিয়র ছিলাম। উনি লেখছে খালি প্রশোধন না রে ভাই, টিউশনও অপ্রয়োজনীয় অমঙ্গল, এই কথাটা লিখছিল। একটা সত্য কথা, যে টিউশন মানুষের পোলাপান কেন করায়? নিজের জাস্ট চলার জন্য, তো নিজের দুই একটা টুকটাক শখ এগুলো পূরণ করার জন্য। বাট কেউ যদি লোভে পড়ে অতিরিক্ত করাইতে যায়, তাহলে কিন্তু তার পড়াশোনা 12টা বাজ, তাই না?
তো দেন আসো প্রয়োজনীয় অমঙ্গল, এটার ইংরেজি একটা নাম আছে দেখবেন, নেসেসারি ইভিল। কি ইভিল স্যার? নেসেসারি ইভিল মানে তো বুঝোই তাই না, খারাপ, শয়তান। তো নেসেসারি মানে গুরুত্বপূর্ণ। এখন এমসিকিউতে যখন এটা আসবে স্যার, এটা একটু উল্টে দিতে পারে। কেমন? এই প্রয়োজনীয় অমঙ্গলের জায়গায় বলবো যে কার্টেজ প্রশোধনকে কি বলছে, ক নাম্বার অপশন দিবে অপ্রয়োজনীয় মঙ্গল। বুঝছো কিছু? মানে প্রয়োজনীয় মঙ্গলের জায়গায় অপ্রয়োজনীয় মঙ্গল দিয়ে রাখবে, তুমি খেয়ালও করবে না। তখন তুমি উত্তর দাগে আসবে, হঠাৎ করে আইসা দেখবা যে তোমার অ্যান্সার বড় নাম্বার অপশন ছিল। এই জন্য সবসময় অ্যান্সার দেখে গোল দাগ দিবে না, অন্যান্য অপশনগুলোর দিকে একটু তাকাইও। আচ্ছা, এবার আসো এই প্রশোধনের পরিমাণ নির্ণয় করা যায়। নির্ণয় করা যায় একটা যন্ত্রের মাধ্যমে, যন্ত্রের নাম ডাক দাও পাশিষ্ঠাত জ্ঞানং পটোমিটার। কি পটোমিটার? তাহলে কোন যন্ত্রের মাধ্যমে হচ্ছে প্রশোধনের পরিমাণ নির্ণয় করা যায়? জ্ঞানং পটোমিটার। এবার আসো প্রশোধনের প্রকার বা সহজ পড়া। এটা প্রশোধন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার স্যার? 3 ভাবে প্রশোধন হতে পারে। এত দেরি কেন? আচ্ছা, তো প্রশোধন 3 ভাবে হইতে পারে উদ্ভিদের, মানে উদ্ভিদ দেহ থেকে পানি 3 ভাবে বাইরে হইতে পারে। তো 3 ভাবে কি কি নাম? 1 নাম্বার পত্ররন্ধ্রের প্রশোধন, 2 নাম্বার ত্বকীয় প্রশোধন, 3 নাম্বার লেন্টিকুলার প্রশোধন। তাহলে প্রশোধন কয় প্রকার স্যার? পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন। তো পত্ররন্ধ্রীয় মানে হচ্ছে পাতার ভিতরে যে ছিদ্রগুলো থাকে এগুলোর তো আমরা পত্ররন্ধ্র বলি। ওই ছিদ্রের মাধ্যমে যখন পানি বের হয়ে যায় ওটা আমরা বলি পত্ররন্ধ্রীয় প্রশোধন। তারপর আরেকটা হচ্ছে ত্বকীয় বা কিউটিকুলার, পাতার উপরে হচ্ছে একটা মোমের আস্তরণ থাকে। কিসের আস্তরণ থাকে স্যার? মোমের। ওই যে তোমরা নর্মালি হচ্ছে ফলের দোকানগুলোতে ফল কিনতে গেলে দেখবা যে ফলগুলো চকচক করে, বা তুমি দেখবা নর্মালি তোমার যে তোমার গাছের যে ফলগুলা, বা একটু চাপো একটু যাতে ঢুকতে পারে। আচ্ছা, তোমার গাছে যে ফলগুলো থাকে দেশি গাছে, ওইটা দেখবা যে লাইটের নিচে রাখা জীবনে চকচক করবে না। বাট যেগুলো হাইব্রিড বা সহজ কথায় ব্যবসায়ীরা যেগুলো বিক্রি করে, এগুলো দেখবা যে লাইট 5-6টা একসাথে লাগবে, এত বড় বড় লাইট গুলা। ফলগুলো দেখলে মনে যায় মানে এইগুলোর মতো ফ্রেশ ফল বোধহয় দুনিয়া তো নেই। আসলে ওইটার ওই ফলের উপর দিয়ে একটা মোমের আস্তরণ দিয়ে রাখে। মোমের আস্তরণ দিয়ে রাখার কারণে এগুলো দেখবো অনেক দিন থাকে, নষ্ট হয় না, পচে না। আর দয়া আরেকটা কারণ আছে, ধরো এক কার্টনের মধ্যে যদি 20টা ফল থাকে বা 30টা 40টা ফল থাকে, একটা ফল যদি পচে যায়, এগুলো তো স্যার ট্রান্সপোর্টেশন করে তারপর অন্য জায়গা থেকে আসে। তো একটা ফল যদি পচে যায়, ওই পচা যে ফলটা ওইটার রসটা যদি অন্য ফলের মধ্যে লাগে, ওইগুলো পচে যাবে না। আর মোমের আস্তরণটা দিলে যেটা হয়, ওরা নিশ্চিন্তে থাকে যে হ্যাঁ ফলের যে পচা জায়গাটা ওইটা থেকে রস বাইরে হইতে পারে না মোমের আস্তরণের কারণে। ফল যখন বাইরে থেকে কিনে খাবা, তুমি কষ্ট করে, বিশেষ না হইলে ছুরি দিয়ে ফলটার উপর দিয়ে হালকা করে খালি ঘষবা, দেখবে সাদা সাদা বাইর হয়। একদম ভালো করে ধুয়ে খাইও, নাহলে মোম খাওয়া লাগবে। আচ্ছা, তো ওই একইভাবে গাছের পাতার উপরে হচ্ছে কি থাকে স্যার? কিউটিকল, মোমের একটা আস্তরণ থাকে। কিউটিকল হচ্ছে লিপিড জাতীয় আস্তরণ, তখন এটা আমরা বলি কিউটিকুলার প্রশোধন। আরেকটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। কিগুলার প্রশোধন? তো গাছের কাণ্ড আছে না, কাণ্ডের মতো অনেক সময় ফাটল ধরে। কি ধরে স্যার? ওই যে দেখবা কড়ই গাছ, কড়ই গাছেরটা সবচেয়ে ভালো বোঝা যায়। কড়ই গাছ, বড় বড় কড়ই গাছগুলো দেখবা কাণ্ডগুলো হাত, যদি বিশ্বাস না হয় কড়ই গাছের মধ্যে হাত দিয়ে এমনি ঘষা মেরো একটা, কি তোমার হাত থাকবে? কাইটা যাবে না স্যার। কেন স্যার? কাণ্ডটা ফাইটা গেছে। ওই ফাটা কাণ্ড দিয়ে পানি বের হয়, ওইটার আমরা বলি লেন্টিকুলার প্রশোধন। তাহলে পত্ররন্ধ্র প্রশোধন কিসের মাধ্যমে হয়? দাগ দা পত্রম, আমরা প্রত্যেকটা নিয়ে বিস্তারিত পড়বো। তো কি প্রশোধন কিসের মাধ্যমে হয়? দাগ দা কিউটিকলের মাধ্যমে। আর লেন্টিকুলারটা হয় কিসের মাধ্যমে? কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে। লেন্টিসেলটা ওই কাণ্ড যে ফেটে যায় ওইটারে লেন্টিসেল বলে। আসতেছি আমরা প্রত্যেকটা নিয়ে এখন বিস্তারিত পড়বো, তবে পড়া নাই, খুব অল্প অল্প পড়া। 1 নাম্বার পত্ররন্ধ্রের প্রশোধন। তো পত্ররন্ধ্রের প্রশোধন কাকে বলে? পানি বাষ্প আকারে গাছের পাতার পত্ররন্ধ্র দিয়ে বের হয়ে যাওয়াকে কি বলে স্যার? পত্ররন্ধ্রের প্রশোধন। তো পত্ররন্ধ্রের প্রশোধন কাকে বলে ব্র্যাকেট দাও। এখন পত্ররন্ধ্রের প্রশোধন কার মাধ্যমে হইতে পারে? পত্ররন্ধ্রের প্রশোধন নরমালি আমরা খালি মনে করি খেলে পাতা দিয়ে হইতে পারে না স্যার। পাতার মতো নরম অঙ্গ যেগুলো আছে সবগুলা দিয়ে হইতে পারে। তো পাতার মতো নরম অঙ্গ কি আছে? আছে। ফুলের পাপড়ি তো পাতার চাইতেও নরম, তাই না? ফুলের বৃতি নরম না স্যার? তারপরে ফুলের উপবৃত্তি এগুলো নরম, কিন্তু কাণ্ড তো শক্ত। তবে ছোট ছোট গাছ যেগুলো আছে, যেমন কুমড়া গাছ, ছোট কুমড়ার যে চারাটা থাকে বলছিলাম একটু আগে, ছোট কুমড়া চারাটা কি, চারা কাণ্ড কি নরম না শক্ত? নরম। তো ওইটাও পাতার মতোই কাজ করে। এজন্য কোথাকার মাধ্যমে পত্ররন্ধ্রের প্রশোধন হয়? দাগ দা পাতা, কচিকাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি এগুলোর মাধ্যমে হইতে পারে। তাহলে পরীক্ষা যখন আসবে নিচের কোনটার মাধ্যমে পত্ররন্ধ্রের প্রশোধন হয়? তখন ফার্স্টে দিবে পাতা, তো পাতা দিয়ে রাখবে তুমি অপশন গোল দাগ দিয়ে আসা বস্তু, কিন্তু পরের অপশনে দেখবে লেখা আছে বৃতি, পরেরটা লেখা আছে পাপড়ি, লাস্ট অপশনে দেখবে লেখা আছে সবগুলা। তখন তো তোমার অ্যান্সারটা ভুল হয়ে গেছে। আচ্ছা, দেন চলে আসো এই পত্ররন্ধ্রীয় প্রশোধন হয়তো সবচেয়ে বেশি হয় এবং কত পার্সেন্ট হয়? দাগ দাও 95 থেকে 98% পাশিষ্ঠান্ত। তাহলে কোন প্রশোধনের মাধ্যমে হয়তো পানি সবচেয়ে বেশি বাইর হয় স্যার? পত্ররন্ধ্র। অন্যগুলোর মাধ্যমে 2 থেকে 5% বাইর হয়। আর এই জন্য পাতাকে বলা হয় প্রশোধনের প্রধান অঙ্গ। একটু আগে আমরা এটা বলছিলাম। তাহলে প্রশোধনের প্রধান অঙ্গ কোনটা স্যার? পাতা। শেষ গেল। এবার চলে আসো ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন। পড়া কম এগুলা। আচ্ছা, তো আমরা বলছিলাম যে পাতার উপরে হচ্ছে একটা আস্তরণ থাকে, লিপিডের আস্তরণ বা মোমের আস্তরণ। ওই আস্তরণটারে বলা হয় কিউটিকল। কি কল স্যার? আর
মানে আস্তরণের নাম কিউটিকল, আর যৌগ যে যৌগটা দিয়ে থাকে ওই যৌগটা বলে কিউটিন। তফাৎটা বুঝতে পারতেছো? যে কিউটিন এটা একটা যৌগ, ওই যৌগ দিয়ে আস্তরণটা থাকে, তখন আস্তরণটা ডাকি কি কল? কিউটিকল। এই জন্য আমরা অনেক সময় বলি কিউটিন কিউটিকল একই কথা। তো উদ্ভিদ দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য বহিত্বকের উপরে যে কিউটিন জাতীয় অবয়ব, তাহলে কিউটিন শব্দটা দাগ দাও, আস্তর শব্দটা দাগ দাও, ওই আস্তরকে আমরা বলি কিউটিকল। তো কিউটিকল কাকে বলে ব্র্যাকেট দাও। তো তুমি নিজের মতো করে লেখবা স্যার, বই কি লেখা আছে সেটা আমার দেখার বিষয় না, আমি বুঝছি কিনা এটা হলো মূল কথা। বই যা লেখছে ও তা লেখা লাগবে না। উদ্ভিদকে শুষ্কতার হাত থেকে রক্ষা করতে এর বাইরের ত্বকের উপরে কিউটিন জাতীয় পদার্থের যে আস্তরণ থাকে ওই আস্তরণটাকে আমরা কি বলি স্যার? কিউটিকল। আর কিউটিন বা কিউটিকল এটা একটা কি জাতীয় পদার্থ স্যার? স্নেহ জাতীয়। যে কিউটিকলের নামে শেষে ল আছে, ল মানে লিপিড মনে রাখতাম আমি, এটা হচ্ছে স্নেহ জাতীয়। কি জাতীয় স্যার? আমাদের আরো 3টা নাম আছে, বলতে পারবা? একটা ছিল কাইটিন, এখন কোনটা বললাম? কিউটিন। কিউটিন মানে কিউটিকল। আরেকটা, আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বরে লিখবো। আরেকটা আছে স্ক্লেরাটিন। কি স্যার? স্ক্লেরা স্ক্লেরাটিন। বা আরেকটা আছে ক্যারাটিন, শুধু ক্যারাটিন একটা আছে, কাইটিন আর ক্যারাটিন। তো স্ক্লেরাটিন আর ক্যারাটিন দুইটার মধ্যে দেখো একটু মিল আছে কিনা? রাটিন রাটিন, তাই না? এই দুইটা হচ্ছে প্রোটিন। দুইটা কি স্যার? আর কাইটিন হচ্ছে শর্করা, আর কিউটিনের কিউটিন মানে কিউটিকল। কিউটিকলের নাম কি? ল। তার মানে এটা হচ্ছে কি জাতীয় যৌগ স্যার? লিপিড। পরীক্ষা তো ডিরেক্ট এভাবে আসবে না, বাট এটা তোমার অন্যান্য পড়ার ক্ষেত্রে বেসিক হিসেবে কাজে লাগবে, নাহলে তোমার এটা বেসিক না জানলে ঝামেলা হয়। আচ্ছা গেল। এখন দাগ দিয়ে সেটা স্নেহ জাতীয় পদার্থ। এখন বলছে বিশেষত পাতার উভয় পাশের বহিত্বকে কি থাকে স্যার? তাহলে উভয় পাশ শব্দটা রাখতো। তাহলে কিউটিকল বা এই মোমের আস্তরণ কি খালি পাতার উপরে পৃষ্ঠে থাকে না নিচের পৃষ্ঠে? না, 2 পৃষ্ঠে থাকে স্যার, 2 পৃষ্ঠে থাকে। আচ্ছা দেন আসো, এখানে 2টা তথ্য জানা লাগবে যে 2 জায়গার গাছের পাতার কিউটিকল 2 রকম হয়। কোন কোন গাছের পাতার কিউটিকলটা অনেক মোটা হয়, কোন কোন গাছের পাতার কিউটিকলটা অনেক পাতলা হয়। তো কার ক্ষেত্রে মোটা হবে, কার ক্ষেত্রে পাতলা হবে? স্যার যাদের ক্ষেত্রে প্রশোধন হইয়া এই পাতা দিয়ে পানি বেশি বের হয়ে যায়, ওদের ওই প্রশোধনটা আটকানোর জন্য ওইটার আস্তরণটা একটু মোটা হয়। আর যাদের ওই জায়গায় প্রশোধন কম হয় পাতার মাধ্যমে মানে ত্বকের মাধ্যমে, ওইটা তার মোটা না করলেও চলে, ওইটা হয় পাতলা। যেমন মরু উদ্ভিদ আছে না, যারা মরুভূমিতে বসবাস করে, ওইখানে স্যার সূর্যের আলো অনেক বেশি না স্যার? তো দেখা গেছে ওইটার কিউটিকলটা যদি মোটা করে না দাও, দেখা গেছে সূর্যের আলোতে সব পানি ওরা শোষণ করে সূর্য নিয়ে চলে যাবে, গাছ মারা যাবে। এই জন্য মরুজ উদ্ভিদ যারা, ওদের কিউটিকলের আবরণটা কি হবে স্যার? মোটা। কিন্তু আমাদের এই যে আশেপাশে যে গাছগুলো আছে এগুলো ছায়াময় পরিবেশে জন্মাইছে না, এখানে কি সূর্যের আলো বেশি প্রশোধন করতে পারবে? এই জন্য এখানে কিউটিকল খুব কি হয় স্যার? পাতলা। তো এটাই বলছে যেসব উদ্ভিদ আর্দ্র দাগ দাও, ছায়াময় পরিবেশ শব্দটা দাগ দাও। আর্দ্র ছায়াময়, আর্দ্র মানে বুঝো? আর্দ্র মানে ভেজা, মানে ওখানে পানি আছেই। তো পানি পরিবেশের আশেপাশে যদি পানি থাকে, বেশি বেশি কি পানি বের হয়? এটা কি এই জিনিসটা কি বুঝো? ধরো সহজ কথায় তোমরা ওই যে বৃষ্টি, আরো সহজ কথা, তোমরা ফিজিক্সে একটা প্রশ্ন পড়ছো যে একই তাপমাত্রায় কক্সবাজার আর ঢাকা কোথায় বেশি স্বস্তি লাভ হবে, অনুভূত হবে? কোথায় বলতো? কোথায় কোথায় একই তাপমাত্রায়, একই তাপমাত্রায় কক্সবাজার ঢাকা কোথায় বেশি? হ্যাঁ, মানে সব পোলাপানে বলবে যে স্যার ঢাকা তো কেমন একটা মানে জ্যাম শহর, আর কক্সবাজার তো স্যার অনেকে সমুদ্র সৈকত, তাই না, খুব আরামের জায়গা। তো এটা ভাইবা সবাই হচ্ছে কক্সবাজার দেখাবে, কিন্তু না স্যার, ঢাকা। কেন ঢাকা স্যার? স্যার সমুদ্র সৈকতের মধ্যে পানির অভাব আছে স্যার? না। যার কারণ হচ্ছে স্যার জলীয়বাষ্প হচ্ছে কি হয়, সূর্যের তাপে পানিগুলো জলীয়বাষ্প হয়ে কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে চলে যায়। বায়ুমণ্ডলের ধরো পানির দরকার, বায়ুমণ্ডল কিন্তু পানি ধারণ করে, জানো? ওই পানি ধারণের ক্ষমতাকে মানে কি পরিমাণ পানি থাকে ওইটা আমরা কি বলি? আপেক্ষিক আর্দ্রতা। তো ওরা যেটা করে স্যার, বায়ুমণ্ডলে পানি লাগে ধরো 100 গ্রাম, ও যেটা করে সমুদ্র সৈকতে পানির অভাব নাই, ও পুরো 100 গ্রাম পানি নিজের কাছে রাখা দেয়, যার কারণে ওর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে থাকে। যার কারণে তুমি যদি কোনো রকমে ঘামাও, তোমার ওই ঘামের পানি সে আর নেয়, কারণ তার তো পানি দরকার 100 গ্রাম, সে 100 গ্রাম নিয়ে রাখছে। বাট ঢাকাতে যেটা হয়, পানির পরিমাণ কম হয়, যে ওর দরকার পানি 100 গ্রাম, কিন্তু সেই পানি পাইছে 60 গ্রাম, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? 60%। আরো কত গ্রাম দরকার ওর? 40। তুমি একটু ঘামাইলে সাথে সাথে সে নিয়ে চলে যায়, এটা তোমার গায়ের পানি সে নিয়ে চলে যায়। কে? বায়ুমণ্ডল, অন্য কেউ না। আবার আচ্ছা, তো একইভাবে এখানে যে আর্দ্র ছায়াময়, আর্দ্র মানে বোঝা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বেশি। আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে হচ্ছে বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। তো বায়ুমণ্ডলে যে জলীয়বাষ্প থাকে বেশি, বায়ুমণ্ডল কি আর বেশি বেশি পানি নিবে? ও তো পানি আছে। তো আর্দ্র মানে বোঝা ভেজা, তখন আর পানি গ্রহণ করে না, প্রশোধন কম কম হয়। তো আর্দ্র ছায়াময় পরিবেশে যারা জন্মায় ওদের কিউটিকলটা একদম পাতলা, কারণ প্রশোধন কম হয়। কিউটিকল মোটা করে লাভ কি আমার? তোমার যেই বাড়িতে চুরি কম হয় ওরা তো একবার দরজা খুললে ঘুমাইতে পারবে, তাই না? তো এরকম বাড়ি কোনো জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা, না, যে বাড়িতে চুরি বেশি হয় না, যার টাকা কম, হ্যাঁ খুলে ঘুমাইতে পারবে, হ্যাঁ কিছুই নাই, খুলে ঘুমাইলে কি না ঘুমাইলে কি। আচ্ছা দেন
এই ধরনের উদ্ভিদের দাগটা ত্বকীয় প্রশোধনটা বেশি হয়। ভাই বোন আবার ওদের প্রশোধন বেশি, ত্বকীয় প্রশোধনটা বেশি, কারণ ত্বকটা পাতলা, যার কারণে ত্বকের মাধ্যমে প্রশোধনটা বেশি হয়। আচ্ছা, দেন আরেকটা হচ্ছে ওই কিউটিকুলার প্রশোধন কাকে বলে, এটা ব্র্যাকেট থেকে যেটা আমরা জানি যে উদ্ভিদের কিউটিকল ভেদ করে যখন প্রশোধন হয় তখন আমরা কি বলি স্যার, তারে ব্র্যাকেট দিয়ে রাখো, সে লাগবে না। এখন এইভাবে প্রশোধন কত পার্সেন্ট হয়, এটা 5 স্টার দাও, গোল দিয়ে 5 স্টার দাও, 2 থেকে 5%। তাহলে উদ্ভিদের ত্বকীয় প্রশোধন বা কিউটিকুলার প্রশোধন কয় পার্সেন্ট হয়, আর অন্যদিকে আমাদের যে পত্রন্ডীয় প্রশোধন কয় পার্সেন্ট হয়েছিল, 95 থেকে 98। তার মানে এটা শেষ হয়ে গেছে, 98 আর 2 যোগ করলে 100, 95 5 যোগ করলে 100। তাহলে লেন্টিকুলার মাধ্যমে কি 0? লেন্টিকুলারতে লেখা আছে 1% কম। যাই হোক, আরেকটা আছে, এটা তো বললাম আর্দ্র পরিবেশ, আরেকটা আছে না মরুভূমিতে, তো এখানে এসে দাগ দাও, ওই যে মরুজ উদ্ভিদ শব্দটা দাগ দাও, ওদের ক্ষেত্রে কিউটিকলটা বেশি পুরু থাকে, কিউটিকল দাগ দাও, পুরু শব্দটা কোন দাগ দাও, কারণ মরুজ উদ্ভিদ যদি পুরু না থাকে সূর্যের আলোতে সব পানি বাইর হয়ে যাবে, আর এই কারণে ওদের ওদের ত্বকীয় প্রশোধনটা কম হয়, ত্বকীয় প্রশোধন কম, প্রশোধন কম না কিন্তু কি প্রশোধন কম, ত্বকীয় প্রশোধনটা কম। আচ্ছা গেল, এবার আসলে লেন্টিকুলার প্রশোধন, কি কুলার, তো লেন্টিকুলার প্রশোধন হয় লেন্টিসেলের মাধ্যমে। তো আমার আগে জানা লাগবে লেন্টিসেল জিনিসটা কি। তো উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, কি বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি বুঝো না, ওই যে আমরা 1-20 দ্বিবীজপত্রী পড়ার সময় দেখছিলাম, একজনের সেকেন্ডে গণু বৃদ্ধি ঘটে আর একজনের গণু বৃদ্ধি ঘটে না, যে 1-20 ওদের গণু বৃদ্ধি ঘটে না। যেমন ধান গাছ, কি গাছ, ধান গাছ, ওরও গণু বৃদ্ধি ঘটে না, ধান একটা 1-20 না, বা আম গাছ ওটার গণু বৃদ্ধি ঘটে, কারণ আম হচ্ছে একটা দ্বিবীজপত্রী। মানে কি, ধান গাছ দেখবা 1 বছরে বড় হয় এতটুকু, তারপরে দেখবা ধান গাছ কাইটা ফেলি না আমরা, যদি নাও কাটতা ধান গাছ কেটে আর বড় হইতো জীবনে, না কাটলে তো এটা শুকিয়ে মারাই যাবে। যদি কাইটা ফেলো তখন আমরা নিচে জায়গাটা কি বলি, নাড়া বলি, তাই না স্যার? তো ওই দেখবা ওই নাড়াটা যদি গরু না, ওই নাড়াটা যদি পানি পায় দেখবো ওইটা থেকে কিন্তু আবার ছোট করে ধান গাছ হয়। ওইটা যদি কিন্তু গরুরে খাইতে না দাও দেখবো এটা বড় হবে, বাট বড় কতটুকু হবে, আগের ধান গাছের মতো লম্বা কিন্তু হবে না, পারলে আরো ছোট হবে, সর্বোচ্চ আগের ধান গাছের মতো লম্বা হইতে পারে, এর বেশি লম্বা জীবনও হবে না। তাহলে এই 1-20 উদ্ভিদ 1 বছরে যা বড় হয়, 1 বছর না, মানে তার লাইফে সর্বোচ্চ যতটুকু বড়, এরপর আর জীবনও বড় হয় না। কিন্তু আম গাছের কথা চিন্তা করো, আম গাছ প্রথম বছরে ধরো ফল দিচ্ছে, আম গাছটা সাইজ হচ্ছে এতটুকু, দ্বিতীয় বছর যখন ফল দেবে আম গাছ এতটুকু থাকে না আরো বড় হয়ে যায়, তৃতীয় বছরে কেউ অতটুকু থাকে না আরো বড় হয়। তার মানে প্রতি বছরে বছরে ফল একবার দেওয়ার সাথে সাথে, একবার দেওয়ার সাথে সাথে না, মানে সহজ কথা, প্রতি বছর বছর কি হয় স্যার, বড় হয়। এটার বলে কি বৃদ্ধি স্যার, গণু বৃদ্ধি। আর এই গণু বৃদ্ধি যাদের ঘটে, মানে সহজ কথা দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা, ওদের কাণ্ডের মধ্যে ফাটল ধরে। তুমি জীবনে ধান গাছের মধ্যে ফাটল ধরতে দেখছো? বাট আম গাছ, জাম গাছ, করুই গাছ এগুলোর মধ্যে দেখবে কি ফাটল ধরে না স্যার? ওই ফাটলটারে বলে স্যার লেন্টিসেল। কি সেল স্যার? তো উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যু শব্দটা দেখতো, কর্ক টিস্যু চিনো তোমরা? ওই যে আমরা টিস্যু তন্ত্র যখন বলছিলাম, কর্ক ক্যাম্বিয়াম নাম শুনছো? জাইলেম টিস্যুর মাঝখানে, জাইলেম আর ফ্লোয়েম টিস্যুর মাঝখানে থাকে, ওই কর্ক টিস্যুর মধ্যে ফাটল সৃষ্টি হয়, তখন এটার আমরা কি বলি স্যার, লেন্টিসেল। কি সেল? লেন্টিসেল। পুরুষদের গায়ের মধ্যে ফাটল সৃষ্টি হয় তোমাদের, তোমরা নর্মালি যখন হচ্ছে মানে খালি জামা গায়ে থাকো, কখনো দেখছো হাতের এই দিক দিয়ে আছে একটা দাগ? আমার ভাগ্নি, আমি একদিন হচ্ছে খালি গায়ে আছি, তো আমার ভাগ্নি আমার দেখে কইতেছে, মামা আপনার মাছ থেকে, ওই আন্দোলনের সময় বলতেছে আপনি আন্দোলনে গেছেন, আপনার মাছ নাকি কেউ। আচ্ছা, এটা হচ্ছে পুরুষের ওই দেহ বৃদ্ধির সময় হয়। তা আমারটাও আছে, আমারটা একদম মোটা মোটা অনেক, কিন্তু মোটা হয় না কেন এটাই বুঝি না, তো যেহেতু মোটাই হয় না তার দাগ ওটার কি দরকার আছে। আচ্ছা, তো গেল এটা। তো লেন্টিসেল দিয়ে যখন পানি বের হয়ে যায় তখন এটার আমরা কি প্রশোধন বলি স্যার, লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন কাকে বলে ব্র্যাকেট দাও। আচ্ছা, তো এটা দিয়ে খুব কম পরিমাণে পানি বের হয়, গাছের কাণ্ড দিয়ে জীবনে দেখছো পানি বের হইতে, দেখবা কেমনে প্রশোধন কি দেখা যায় নাকি। আচ্ছা যাই হোক, এই প্রশোধনটা দিন রাত 24 ঘন্টায় ঘটতে পারে, দেখবা দিবারাত্রি সমভাবে ঘটে। অন্য প্রশোধন গুলো খালি দিনের বেলায় ঘটে, বাট এই লেন্টিকুলার প্রশোধন দিন রাত। তো কেন স্যার? আমরা জানি পত্ররন্ধ্র, গাছের পাতা যে ছিদ্র, গাছের পাতা ছিদ্র খালি দিনের বেলা খোলা থাকে, রাত্রে বেলা বন্ধ থাকে, জানো এটা? পত্ররন্ধ্র খালি দিনের বেলা, আর দিনের বেলা খোলা, রাত্রে বেলা যদি খোলাই থাকতো তাহলে রাত্রে বেলা তো শালক সংশ্লেষণ করতো, রাত্রে বেলা খাদ্য তৈরি হয় না, খালি দিনের বেলা তৈরি হয়। কেন দিনের বেলা তৈরি হয় খালি? কারণ দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। কিন্তু গাছের যে কাণ্ডর যে ফাটল গুলা, করুই গাছ, আম গাছ, জাম গাছের ফাটল, এই ফাটল কি রাত্রে বেলা গেলে যাইলে যে বন্ধ হয়ে যায় না? দিন রাত 24 ঘন্টা এমনি হা করে তাকায় থাকে এগুলা, তাই না? এই জন্য দিন রাত 24 ঘন্টা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন ঘটে। এটার মাধ্যমে কত পার্সেন্ট ঘটে? 1%। এটা পরীক্ষা আসে না। দেন প্রশোধন আপনারা দুইটা পড়াইছে, দুইটা পার্থক্য পড়ার দায়িত্ব কার স্যার? আপনার নিতেন। এবার আসুন পত্ররন্ধ্র বা স্টোমাটা নিয়ে বলছে, পত্ররন্ধ্রের গঠন। এটা আমরা অলরেডি টিস্যু এবং টিস্যুতন্ত্র অধ্যায়ের মধ্যে পড়ছিলাম, ঠিক সেম পড়াটাই ছিল, একদম হুবহু লেখাটা আছে। আচ্ছা, তো পত্ররন্ধ্র কারে কয়? এখানে একটা ডেফিনেশন দিয়েছে, তো আমরা জানি কই থাকে, পাতায় থাকে। পাতার কি উপরে থাকে না নিচে থাকে? দুই জায়গাতে থাকে।
পাতার যে ছিদ্র, পাতার উপরের পৃষ্ঠ থাকে, পাতার নিচের পৃষ্ঠ থাকে। তো পাতা খালি পাতা না, আর কই থাকে? কচি কাণ্ড, নরম কাণ্ডের মতো থাকে পত্ররন্ধ্র। তো গাছের কাণ্ডের নরম কাণ্ড আর হচ্ছে কচি পাতার উপরের এবং নিচের ত্বকের মধ্যে কয়টা রক্ষী কোষ দিয়ে? দুইটা রক্ষী কোষ। দুইটা রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত বিশেষ ধরনের ছিদ্রটা আমরা কি বলি স্যার? এই যে তুমি খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা পত্ররন্ধ্র, এই যে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা হচ্ছে ছিদ্রটা। এই ছিদ্রটার পাশে দেখো দুই পাশে দুইটা কি কোষ আছে? রক্ষী কোষ। এবং এগুলো দেখতে অর্ধ চন্দ্রাকৃতি। দুই পাশে রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত বিশেষ ধরনের ছিদ্রটা আমরা কি বলি স্যার? পত্ররন্ধ্র। আচ্ছা, এখন আসো এটা খালি ছিদ্রই না, গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ, এগুলো লাগানোর দরকার নাই। তো এটার মাধ্যমে টোটাল 3টা গুরুত্বপূর্ণ কাজ হয় এই পত্ররন্ধ্রের মাধ্যমে। 1 নাম্বার তো প্রসাধন হয়, 2 নাম্বার এটা দিয়ে সালোক সংশ্লেষণ ঘটে, আবার এটা দিয়ে শ্বসনও ঘটে। সালোক সংশ্লেষণে কি গ্রহণ করা লাগে? কার্বন ডাই অক্সাইড, এটা দিয়ে তো ঢুকে। শ্বসনে কি গ্রহণ করা লাগে? অক্সিজেন, এটা দিয়ে তো ঢুকে। প্রসাধনে কি হয়? পানি বাইরে হয়ে যায় বাষ্পাকারে, এটা দিয়ে তো বাইর হয়। এই জন্য এটা দিয়ে গুরুত্বপূর্ণ 3টে শারীরবৃত্তীয় কাজ হয়। আমরা পরবর্তী পেজে এটা দাগাবো। দেন আসো যে আমাদের একটা পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায়, এটা পরীক্ষা থাকবেই, প্রচুর আসে পরীক্ষায়, 1000 থেকে 60,000। আমি এটা ভুল করছিলাম ফার্স্টবার, 1000 থেকে 6000 টাকা দিয়ে আসছিলাম। উদ্বাস তো বুঝোই, ওরা এগুলো নিয়ে বেশি মানে গ্যাঞ্জাম বাঁধা। 1000 থেকে 6000 দিবে, 1000 থেকে 60,000 দিবে, তারপরে 600 থেকে 1000 দিবে, মানে এমন এমন অপশন দিবে তোমার দেখলেই মনে হবে সবগুলো অ্যান্সার। তুমি যে বইয়ের মধ্যে কি দেখছিলা তোমারও মাথা তেমন কাজ করবে না। তো এটা পাশে স্টার দিয়ে রাখো যে প্রতি 1 বর্গ সেন্টিমিটার এলাকায় কতগুলো পত্ররন্ধ্র থাকে? 1000 থেকে 60। আচ্ছা, এখন আসো পত্ররন্ধ্রের গঠন। তো পত্ররন্ধ্রের গঠন তো আমরা জানি, কয়টা রক্ষী কোষ থাকে? 2টা। কি আকৃতির রক্ষী কোষ? অর্ধচন্দ্রাকার। আচ্ছা, আর মাঝখানে একটা কি থাকে? ছিদ্র। আচ্ছা, খালি কি এই রক্ষী কোষই থাকে, না আশেপাশে আরো কিছু কোষ দেখা যায়? এই যে আরো কিছু কোষ দেখা যাইতেছে, তাই না স্যার? আরো কিছু যে কোষ দেখা যায়, এগুলার কখনো রক্ষী কোষ বলে না, এগুলার বলে সহকারী কোষ। এটা কারে কয়? ব্র্যাকেট দাও। রক্ষী কোষের চারদিকে অবস্থিত সাধারণত কি কোষ থেকে একটু ভিন্ন ভিন্ন যে কোষগুলো, এগুলার বলে সহকারী কোষ। তুমি এভাবে না লেখলো পারবা, তুমি লিখবা যে রক্ষী কোষে পত্ররন্ধ্রের পাশে যে 2টা রক্ষী কোষ থাকে, রক্ষী কোষ ছাড়া আশেপাশে আরো কিছু কোষ থাকে, ওই কোষগুলোর কি বলে স্যার? সহকারী কোষ। আচ্ছা, এখন রক্ষী কোষে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। রক্ষী কোষে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট কিন্তু আর একটা না, ক্লোরোপ্লাস্ট অনেকগুলো থাকে। আর ক্লোরোপ্লাস্টের কাছে খাদ্য তৈরি করা, তো একটা ক্লোরোপ্লাস্ট দিয়ে কি খাদ্য তৈরি হবে? সেই জন্য ওটার মধ্যে ক্লোরোপ্লাস্ট একটা থাকবে না, অনেকগুলো থাকবে। আর নিউক্লিয়াস তো নরমালি কয়টা থাকে? একটা কোষের মধ্যে নিউক্লিয়াস একটাই থাকে। আরেকটা জিনিস হচ্ছে ও সাইটোপ্লাজমটা ঘন থাকে। এই যে লাইনটা আছে না, লাইনটা পাশে স্টার দাও, এটা এমসিকিউতে দিয়ে দেয় নিচের কোনটা রক্ষী কোষ সম্পর্কে সঠিক, এমসিকিউতে এইভাবে আসে। দেন আসো আমাদের এই পত্ররন্ধ্র কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে, এটা আমাদের জানতে হবে। তো পত্ররন্ধ্র হচ্ছে সকাল 10টা থেকে 11টা আর বিকেল 2টা থেকে 3টা, এই পুরোটার একটা বক্স দাও, এটা পাশে স্টার দাও, তখন পূর্ণ খোলা থাকে। তাহলে পত্ররন্ধ্র কখনো একদম পুরোপুরি খোলা থাকে? আমরা জানি পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, তবে দিনের বেলা স্যার সূর্যের আলো যে পরে, দিনের বেলা সারাদিনকে একরকম ভাবে সূর্যের আলো পরে, দুপুর বেলা দেখো কাল গত 2 দিনে একদম পুরো 12টা বাজায় ফেলতেছে না, কি পরিমাণ গরম। একইভাবে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে হচ্ছে ওই টাইমটার মধ্যে, যদি 10টা 11টা বাজে সূর্যের আলো তো পরে না, পরে তো 12টার পর থেকে। যাই হোক, এখন তোমার দিছে যেটা দিছে তোমার এটাই মাথায় রাখা লাগবে। তো এই 10টা থেকে 11টা আর 2টা থেকে 3টা তখন হচ্ছে পত্রটা একদম পুরোপুরি খোলা থাকে, আর দিনের বাকি সময় দাগ দাও আংশিক খোলা থাকে। তাহলে ভুল করা যাবে না, এবং এটা আসলে মানে আমার প্যাস লেগে যেত। এই জন্য আমি যেটা করতাম, সিরিয়াল টাইম মনে রাখতাম, 10, 11, 12, তারপরে 1টা, তারপরে 2টা, তারপরে 3টা। তো প্রথম 2টা পুরো খোলা, পরের 2টা আংশিক খোলা, পরের 2টা আবার পুরোপুরি খোলা, এবার মনে রাখতাম। 2টা আবার 10টা থেকে 11টা পূর্ণ খোলা, 12টা থেকে 1টা আংশিক খোলা, আবার 2টা থেকে 3টা পূর্ণ খোলা। কারণ পরীক্ষা আসলে আমি প্যাস লাগে যেত 2টা থেকে 3টা নাকি 1টা থেকে 2টা, 2টা আমার প্যাস লাগে যেত। 10টা থেকে 11টা না 11টা থেকে 12টা, এটা আমার প্যাস লাগে যেত। তো এইভাবে একটু কষ্ট করে মনে রাখা। আর আরেকটা আছে স্যার, একটু নর্মালি আমরা জানি পত্ররন্ধ্র কখন খোলা থাকে? দিনে না রাতে? দিনে, রাতে বন্ধ থাকে। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পাথরকুচি। এটা পরীক্ষা আসবেই স্যার, 5 স্টার দিয়ে রাখ। কোন গাছ স্যার? পাথরকুচি। পাথরকুচি গাছে রাত্রে বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। খালি পাথরকুচি না স্যার, ওই যে কি আছে মরুজ উদ্ভিদ যারা মরুভূমিতে বসবাস করে, ওদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। কিছু কিছু ওখানে আবার কিছু ব্যতিক্রম আছে, তবে বেশিরভাগ মরুভূমি উদ্ভিদের ক্ষেত্রে রাত্রে বেলা খোলা থাকে। কেন? দিনের বেলা স্যার সূর্যের তাপ অনেক বেশি পড়ে না ওখানে, এত বেশি তাপ পড়ার কারণে স্যার প্রসাধন যদি হয় বেচা তার বাঁচবে না, বাবুলিলা সাঙ্গ হয়ে আসমানে চলে যাওয়া লাগবে। এজন্য দিনের বেলা বন্ধ করে রাখে, রাত্রে বেলা খোলা রাখে। আচ্ছা, দেন আসো এই প্রসাধনটা হয় কেমনে। তার আগে প্রশ্নের কাজ দেওয়া আছে, তো আমি বলছি কাজ থেকে খেলে 3টা জিনিস দেখাবা, 3টা শব্দ। এই প্রসাধনের মাধ্যমে 3টা শারীরবৃত্তীয় কাজ হয়, এই 3টা নামের পাশে স্টার দাও। কি কি অলরেডি আমরা জানি, প্রসাধন, সালোক সংশ্লেষণ আর কি স্যার? শ্বসন। এবার আসো প্রসাধনের কাজগুলা, প্রত্যেকটা ভাগে করে দাগ দাও।
আর প্রশ্নের কাজ নিজেরাই পড়েন, নিজেরা পড়া দেখেন এটা বুঝেন কিনা, এখন সহজ একটা পড়া। এটার মধ্যে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেনও ত্যাগ করে, তারপর অতিরিক্ত পানি দেওয়া থেকে বের করে দেয়। তারপর হচ্ছে অধ্যায়ের মধ্যে অতিরিক্ত যে তাপগুলা বাইর করে দেয়, তো পড়া নিয়েন, আসে না এটা পরীক্ষায়। দেন পরবর্তী যে পড়াটা, পত্রন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল কি স্যার? এটা রিটেনে আসবে যে পত্রন্ধ্র কেমনে খোলে কেমনে বন্ধ হয়, কমপ্লিট করতে পারবো কিনা এটা হইতেছে মূল কথা। বাজে কয়টা? 19। যাই আল্লাহর নাম নিয়ে শুরু করি। তো আমি আগে বই থেকে পড়াইতেছি না, ওকে? আমি বোর্ডের মধ্যে চলে যাইতেছি, খেয়াল করো, একটু মনোযোগ দেওয়া লাগবে, নাহলে বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, বইয়ের মধ্যে টোটাল 3-4টা মতবাদ দেওয়া আছে, আমি 3-4টা মতবাদকে একসাথে করে তারপর তোমার দিতেছি, ঠিক আছে? 3-4টা মতবাদ একসাথে করে তারপর লিখতেছি, তোমার জন্য ক্লিয়ার হবে। তো আমি ফার্স্টের দিকে লিখলাম পত্রন্ধ্র খোলা, খোলা, আরেকটা হবে কি পত্রন্ধ্র বন্ধ, পত্রন্ধ্র। আচ্ছা, তো নরমালি আমরা কি জানি, পত্রন্ধ্র খুলে কখন আর বন্ধ হয় কখন? খুলে দিনের বেলা, তাই না? তার মানে এখানকার আলোচনাটা হবে দিনের বেলা। হচ্ছে আমি বই থেকে তাকাই দেবো, বই থেকে যখন তাকাবো আমি কিন্তু আর বোঝাবো না, জাস্ট বলো দাগাও দাগাও দাগাও, এক ফোঁটা বোঝাবো না কিন্তু। তো পত্রন্ধ্র খোলার জন্য একটা লাইন আছে আর বন্ধ হওয়ার জন্য আরেকটা লাইন আছে, ক্লিয়ার? তো রিটেনে যখন আসবে ওই ফেজটা মানে নর্মালি প্যারাগ্রাফ আকারে লিখো না, প্যারাগ্রাফ আকারে লিখলে তুমি আসলে কারা লিখবে, যারা নিজেরা কিছুই জানে না ওরা প্যারাগ্রাফ আকারে লেখে। নিচে পত্রন্ধ্র খোলা বন্ধের কৌশল ব্যাখ্যা করা হলো, এটা দিয়ে শুরু করবে, তাই না? আচ্ছা, তখন প্যারাগ্রাফের মতো করে লিখবা, স্যারও কিছু বুঝবে না, নাম্বার দেখবা স্যারের জায়গায় কোনো রকম 1.5-2 দিয়ে তোমার পার করে দিচ্ছে। যখন আমি ফ্লোচার্ট আকারে লিখবা তখন স্যার ভাববে না ছেলেটা পারে বিধায় ফ্লোচার্ট লেখছে, কারণ ফ্লোচার্ট লেখলে স্পষ্ট বোঝা যায় তুমি ফাঁকিবাজি করছো কিনা, ভুল কিছু লেখলে একদম চোখে ধরা পারবে। আর প্যারাগ্রাফ আকারে লেখলে কোন জায়গায় ভুল লেখছে হইতে একদম পুরোপুরি পড়া লাগে লাইন বাই লাইন। তো দেখো পত্রন্ধ্র খোলা, দিনের বেলায় তো খোলে নাকি? তো আমরা জানি দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে সালোক সংশ্লেষণে কি গ্রহণ করি আমরা, মানে উদ্ভিদ কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। কি ত্যাগ করে? অক্সিজেন। এটা কোথায় ঘটে স্যার? সালোক সংশ্লেষণ। আর আরেকটা হয় কি শ্বসন, শ্বসনে কি গ্রহণ করে? অক্সিজেন। আর কি ত্যাগ করে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদ দিনের বেলা সালোক সংশ্লেষণও করে, শ্বসন কি দিনের বেলা হয় না রাতে হয় নাকি 24 ঘন্টা হয়? শ্বসন 24 ঘন্টা হয়। আর সালোক সংশ্লেষণ কখন হয়? খালি দিনের বেলা। তাহলে দিনের বেলা শ্বসনও করতেছে, সালোক সংশ্লেষণ করতেছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইড একবার গ্রহণ হইতেছে, অক্সিজেন ত্যাগ হইতেছে, ওই অক্সিজেনটা আবার ও নিজেই গ্রহণ করতেছে, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তার মানে একই অক্সিজেন গ্রহণও করতেছে, ত্যাগ করতেছে, একই কার্বন ডাইঅক্সাইড গ্রহণও করতেছে, ত্যাগ করতেছে, যার কারণে কোনো অতিরিক্ত অক্সিজেনও থাকে না, কোনো অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডও থাকে না। আর তোমরা কি জানো কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, তাই না? পানির সাথে বিক্রি করে কোন অ্যাসিড তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। তো যেহেতু এখানে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আর তৈরি হয় না, যার কারণে অতিরিক্ত কার্বনিক অ্যাসিড তৈরি হবে না। আর অ্যাসিডের পিএইচ কত হয়? 7-এর কম না 7-এর বেশি? 7-এর কম। আর 7-এর বেশি হয় কি? ক্ষার। তো অতিরিক্ত কার্বনিক অ্যাসিড যেহেতু তৈরি হয় না, এখানে যেটা হয় কোষের পিএইচটা বেড়ে যায়, বেড়ে 7 হয়ে যায়। বই এটাই লেখা আছে, পিএইচ বেড়ে কত হয় স্যার? 7। আমার কথা কি বুঝতে পারছি? যেহেতু অ্যাসিড কম তৈরি হইতেছে তাহলে কি পিএইচ কমবে না বাড়বে? পিএইচ বেড়ে 7 হয়ে গেছে। যদি অ্যাসিড বেশি তৈরি হতো তাহলে পিএইচ কমে যেত, কারণ আমরা জানি অ্যাসিডের পিএইচ 7-এর কম। আচ্ছা, এখন এই পিএইচ যখন 7 হয়ে যায় তখন কোষের ভিতরে উদ্ভিদ খাদ্য তৈরি করে নাকি? ওই খাদ্যটা আমরা কি বলি স্যার? শ্বেতসার জাতীয় খাদ্য। আর শ্বেতসার, তোমরা যে চালের গুঁড়ো আছে এটা কি পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? দেখো পানি দিলে দ্রবণীয় হয়, বাট কিছুক্ষণ পরে আবার তলানি পড়ে যায়, তার মানে অদ্রবণীয়। তখন ওই শ্বেতসার জাতীয় খাবারটা এটা দ্রবণীয় চিনিতে পরিণত হয়। তোমরা সবাই জানো চিনি কিন্তু দ্রবণীয়, চিনি পানিতে দ্রবীভূত হয় না স্যার, গুলে যায়। তাহলে যখন পিএইচ 7 বেড়ে যায় তখন কি হয়? গাছের যে রক্ষী কোষের বা সহজ কথায় কোষের যে খাদ্য, ওই খাদ্যটা শ্বেতসার জাতীয় খাদ্যটা অদ্রবণীয় থেকে কি হয়ে যায় স্যার? দ্রবণীয়। এখন এই দ্রবণীয় চিনিতে পরিণত হলে অবিশ্রবণিক চাপ বেড়ে যায়। কি বেড়ে যায় স্যার? মানে এটা মানে কি বোঝায়? এখানে অবিশ্রবণিক চাপ কেমনে বাড়লো, ওখানে কেমনে কমলো। তো এতটুকু পর্যন্ত আসছি না, ওইটারও এতটুকু পর্যন্ত চলে আসে, তারপর দুইটা একসাথে আলোচনা করি। রাতের বেলা এটা হবে না, ঠিক উল্টা কাহিনী হবে। রাতের বেলা খালি কি ঘটে স্যার? শ্বসন। কোনো কি ঘটে না স্যার? অবিশ্রবণিক চাপ কেমনে বাড়ে আসতেছি, ওইটা একসাথে আলোচনা করবো, চাপ কমে আর বাড়ে কেমনে। তো খালি শ্বসন ঘটে, আমরা জানি শ্বসনে কি গ্রহণ করে স্যার? অক্সিজেন গ্রহণ করে। আর কি ত্যাগ করে স্যার? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো উদ্ভিদ, এই কার্বন ডাইঅক্সাইডটা কি গ্রহণ করার মতো কেউ গাছকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে?
রাতের বেলা কি শালক সংশ্লেষণ ঘটে, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো এটাকে উদ্ভিদের কোষের মধ্যে রয়ে গেল না, হ্যাঁ কোষ থেকে বাইর হয়ে যায়, ঠিক আছে বাইরে হয়ে যায়, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে কি তৈরি করে ফেলে স্যার, কার্বনিক। তার মানে যেটা হয় এখানে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সালোক সংশ্লেষণ না ঘটার কারণে অতিরিক্ত কি অ্যাসিড তৈরি হয়, কার্বনিক। আর অ্যাসিডের পিএইচ কত 7 কম, যার কারণে কোষের পিএইচ কত হয়ে গেছে 5। আর তখন আবার উল্টা কাহিনী, ওখানে হয়েছিল অদ্রবণীয় স্বেচ্ছার টু দ্রবণীয় চিনি, এখানে আবার দ্রবণীয় চিনি থেকে অদ্রবণীয় স্বেচ্ছারে পরিণত হয়। কি দ্রবণীয় স্বেচ্ছার, আর এই অদ্রবণীয় স্বেচ্ছারে পরিণত হলে অবিশ্রমণিক চাপ কম। কি চাপ কমে, এখানে এটা কি বোঝালো, কেমনে অবিশ্রমণিক চাপ কমে আর কোন ওইটাতে কেমনে অবিশ্রমণিক চাপ বাড়ে, এটার জন্য খেয়াল করো স্যার। ধরো আমরা নরমালি দ্রবণ, দ্রবণ মানে কি বুঝি, দ্রব প্লাস দ্রাবক, তাই তো? তো চাপ কোনটার উপর ডিপেন্ড করে স্যার, এই দ্রবের উপরে, তাই না? একটা দ্রবণের মধ্যে যদি দ্রব বেশি হয় চাপ কম হবে না বেশি? তোমরা জানো দ্রবের অণুগুলো ছুটোছুটি করে, দেয়ালে ধাক্কা মারে না স্যার? এটা কি এটা জানো তো নাকি, যে দ্রবের অণুগুলা আমাদের দ্রাবকের মধ্যে থেকে ছুটোছুটি করতে থাকে, আর যেই পাত্রের মধ্যে রাখা আছে ওই পাত্রের মধ্যে ধাক্কা মারে, ওই ধাক্কাটাই তো চাপ হিসেবে অনুভূত হয়। তো যদি দ্রব বেশি হয় তাহলে চাপ কি হবে স্যার, চাপ বাড়বে, আর যদি দ্রবের অণু কম হয় তাহলে চাপ কমবে। এখন স্যার দেখুন যখন দিনের বেলা ছিল তখন অবিশ্রামণিক চাপ কি বলছে, বাড়ে। কেন বাড়ে স্যার, অদ্রবণীয় স্বেচ্ছার, স্বেচ্ছার আছে 10 গ্রাম, কত গ্রাম, 10 গ্রাম। তো পানি, ধরো এই পানিটার মধ্যে স্বেচ্ছার কত গ্রাম আছে স্যার, 10 গ্রাম। কিন্তু এটা একেবারে কাউন্ট হবে না, কেন স্যার, এই স্বেচ্ছাটা কি দ্রবণীয় না অদ্রবণীয়, অদ্রবণীয়, তাহলে কি সে পানি অণুর মধ্যে ছুটোছুটি করবে না নিচে তলানি পরে থাকবে, তো তারা কি আমি কাউন্ট করব, তাহলে সে কি কোনো চাপ দিতেছে দেয়ালের মধ্যে, তাহলে অদ্রবণীয় স্বেচ্ছার কোনো চাপ দিতেছে না। যখনই এটা চিনি হয়ে যাবে, চিনি কি আর নিচে তলানি পরে থাকবে নাকি দ্রবীভূত হয়ে যাবে, দ্রবীভূত গেলে চিনির অণুগুলো ছুটাছুটি করবে না, ছুটাছুটি করলে দেয়ালে ধাক্কা মারবে না মারবে না, এবার কি চাপ তৈরি হবে না হবে না, তার মানে চাপ বাড়লো না কমলো, বোঝাতে পারছি আমার কথা? তাহলে ঠিক অন্য যে প্রসেসটা মানে ওইটার ক্ষেত্রে কি হবে, অবিশ্রামণিক চাপ কমবে, কারণ দ্রবণীয় চিনি, এখানে চিনির অণুগুলো দ্রবীভূত আছে, তার মানে দেয়ালে ধাক্কা মারবে, তাহলে চাপ আছে। বাট অদ্রবণীয় স্বেচ্ছা এটা তো কোনো চাপই দিতে পারবে না, এটা তলানি পড়ে আছে, ক্লিয়ার আমার কথা? তাহলে ওখানে চাপ কি হয়ে গেছে, কমে গেছে। যখনই হচ্ছে চাপ বেড়ে গেছে তা আমাদের কাজ কি হবে স্যার, চাপ বাড়লে চাপ কি করানো, কমানো। আর এখানে চাপ কি হয়ে গেছে, কমে গেছে, কমলে আমরা কি করবো স্যার, চাপ বাড়ানো। এখন এটা করবো না কেমনি স্যার, নর্মালি ধরো তুমি শরবত বানাইতে গেছো, শরবত বেশি মিষ্টি হয়ে গেছে, কি করবা, চিনি কমানো যাবে না? আচ্ছা ধরো শরবত কম মিষ্টি হয়ে গেছে, আবার কি করবো, কেন পানি কমানো যাবে না? পানি কমানো শরবত বেশি মিষ্টি করা যাবে, কোনটা করবো, দুইটাই তো করা যায় না, যায় না, একটা কষ্ট হবে আর কি, তাই তো? এখন করো, একটার মধ্যে কইছো চিনি দিবে আর একটার মধ্যে পানি, কেন দুই দিকে যাওয়া যাবে কেন, একদিকে যাইতে পারো, কম কোনটা দিয়ে করবা, পানি দিয়ে করবো না চিনি দিয়ে করবা? মানে তুমি লেভেল করতে চাইতেছো, শরবত কম কম মিষ্টি হয়ে গেছে বেশি মিষ্টি হয়েছে, কোনটা দিয়ে কাজটা তোমরা সামলাবা? দুই ক্ষেত্রে আমরা পানি দিয়ে সামলাবো, বলে পানি দিয়ে এক ক্ষেত্রে না সামলানো যাবে, যে বেশি মিষ্টি হয়ে গেছে পানি দিলে মিষ্টি কমে যাবে, কিন্তু যখন হচ্ছে মিষ্টি কম হয়েছে এবার তো চিনি দেওয়া ছাড়া মিষ্টি বাড়ানো যাবে না, যাবে স্যার কেমনে, পানি কেমনে কমাবো? হ্যাঁ গরম করলে, কি করলে স্যার, গরম করলে কি চিনি জীবনে বাষ্পীভূত হবে স্যার? ওই যে লবণের আমার সঠিক খেয়াল নাই ঠিক আছে কিনা, তোমরা হয়তো জানো 801°C বোধ লবণের গলনাঙ্ক না স্ফুটনাঙ্ক, দেখুন একটা হবে। তো চিনিরটাতে এমন কাজ ওইরকম কিছু হবে, কেমিস্ট অনেক আগে বলছি আমার তো এগুলো মনে নাই। তাহলে চিনি যে স্ফুটনাঙ্ক এটা কি ছোটখাটো মান অনেক বড় মান স্যার? তাহলে অনেক তাপ দিলে তারপরে চিনি বাষ্পীভূত হবে, 100°C চিনি বাষ্পীভূত হবে, তাহলে তখন তুমি শরবতের মধ্যে চিনি কম হয়ে গেছে মানে তোমার কাছে মিষ্টি কম, তখন তুমি এটা তাপ দাও তখন খালি কি বাষ্প হয়ে চলে যাবে, পানিটা বাষ্প হয়ে কমে যাবে, পানি কমে গেলে কি মিষ্টি হয়ে যাবে না স্যার? তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এই যে দ্রবণ যখন তৈরি হয় দ্রব দ্রাবক দিয়ে, এই দ্রবণের ঘনত্ব কমানো বাড়ানোর জন্য আমরা কারে ইউজ করবো স্যার, দ্রাবককে। যদি আমাদের শরবত কম মিষ্টি হয়ে যায়, কি মিষ্টি স্যার, কম মিষ্টি, তো মিষ্টি বাড়ানোর জন্য আমরা অতিরিক্ত চিনি দিব না, আমরা কি করবো ওই শরবতটারে তাপ দিব, তাপ দিলে পানি কি হয়ে যাবে, বাষ্প হয়ে কমে যাবে, যার কারণে আবার মিষ্টি, কথা বোঝাতে পারছি? আবার যখন হচ্ছে শরবত বেশি মিষ্টি হয়ে যাবে, বেশি মিষ্টি হয়ে যাবে তখন এটার মধ্যে আমরা কি করবো স্যার, একটু পানি অ্যাড করে দিব, তাহলে কি আবার কমে যাবে, কথা ক্লিয়ার? এইখানেও আমরা সেম কাজটাই করব, যখন চাপ বেড়ে গেছে আমরা কি করবো, চাপ কমাবো, কি কমাবো, চাপ। তো চাপ কমানোর জন্য কি করবো, বাইরে থেকে, মানে চাপ বেড়ে গেছে মানে কি মিষ্টি বেড়ে গেছে, তো মিষ্টি বেড়ে গেলে কি করবো, একটু পানি দিয়ে দিব না? এই জন্য আমরা যেটা করবো অন্ত অভিস্রবণ, অন্ত মানে কি ভিতরে, তো অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের বাইরে থেকে পানি আইন না কোষের ভিতরে দিয়ে দিব, কথা কি বোঝাতে পারছি? ওই যে মিষ্টি বেড়ে গেছে তাহলে পানি দিয়ে মিষ্টি কমাবো, এই জন্য আমরা অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভিতরে পানি প্রবেশ করবো। অন্ত মানে কি ভিতরে, আর অভিস্রবণ কেন স্যার, তোমরা জানো ব্যাপন আর অভিস্রবণের মধ্যে তফাৎ আছে। অভিস্রবণ শব্দটা কার ক্ষেত্রে ইউজ করি, কোষের ক্ষেত্রে, কারণ একটা কি ঝিল্লি ভেদ করে পানিটা আসে, অর্ধবেদ্য পদ্মা, অর্ধবেদ্য পদ্মা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি তো অর্ধবেদ্য, তাই না? কোষ ঝিল্লি ভেদ করে যদি পানিটা আসে জন্য এটা কি অভিস্রবণ, এটা হচ্ছে অভিস্রবণ। আর যেহেতু ভিতরে ঢুকতেছে জন্য কি অভিস্রবণ। আর এখানে মিষ্টি কি হয়ে গেছে স্যার,
কমে গেছে, তো মিষ্টি কমলে কি করবো, পানি বাইর করে দিব, তাই না, বাষ্পীভূত করে দিব, এই জন্য বহিঃ অভিস্রবণ ঘটে, তার মানে কোষ থেকে পানি বাইর হয়ে যাবে। তাহলে কি আগের মতো লেভেল হয়ে যাবে না? এখন কোষের ভিতরে যদি পানি ঢুকে কোষটা কি আগের মতো থাকবে না, গুলুমুলু হয়ে ফুলে যাবে স্যার। তুমি খাবার খাইলে যেমন তোমার পেটটা এরকম ফুলে যায়, যে রমজানের সময় খাও আরেক ডোক খাইতে গেলে 2-3 গ্লাস খাইয়া লাস্ট মুহূর্তে, তাই না, আর নড়াচড়া করা যায় না, মানে নামাজ মনে যে ওই 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 মুহূর্তের নামাজটা সবচেয়ে বেশি কষ্টকর। তো এখানে যেটা হয়েছে যে কোষের ভিতরে যখন পানি প্রবেশ করে তখন রক্ষী কোষটা ফুলে যায়। কি ফুলে যায় স্যার? আর রক্ষী কোষ যখন ফুলে যায় তখন পত্রন্ড খুলে যায়, ফুলে গেলে খুলে যায়। আর এটার ক্ষেত্রে যেটা হয়, পানি যখন বাইরে হয়ে যায় তখন রক্ষী ফুলে যায় না, উল্টা চিকনা হয়ে যায়, শিথিল হয়ে যায়, তখন পত্রন্ড কি হয়ে যায় স্যার? বন্ধ হয়ে যায়। এই কথাগুলো তোমার বই দেওয়া আছে, বাট একবারে হিজি বিজি এক একটা এক এক জায়গায়। ও আচ্ছা, ওই যে কপি করছিলাম তো তো কপি করতে যাইয়া এটা ইয়ে করতে মনে নেই। আচ্ছা, আগে বললেন আগে। আচ্ছা, তাহলে পত্রন্ড খোলা এবং বন্ধ হওয়ার কৌশল ব্যাখ্যা করবো না খালি দাগাবো? আসেন, যেখানে যেখানে দাগাইতেছি খালি ওখানে দাগাই, অন্য জায়গায় দাগানোর দরকার নাই। এই যেগুলোর মধ্যে একই কথা বারবার, রক্ষী কোষ নিয়ে হুদয় পেশাল পাচ্ছে, রক্ষী কোষ নিয়ে আমার এত পেশালে কি দরকার? তো দাগ দাও, রক্ষী কোষের স্ফীতি আর শিথিল এটা পত্রন্ড খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে, খোলা বন্ধ দাগ দাও। আমরা একটু আগে পড়ছি না, স্ফীতি হইলে খুলে যায়, মানে ফুলে গেলে খুলে যায়, আর শুকিয়ে গেলে বন্ধ হয়ে যায়, তো ওইটাই লাগছে স্ফীতি আর শিথিল। এবার আসো, এই ঘটনাটা কিসের মাধ্যমে ঘটে দেখছো? অন্ত অভিস্রবণ আর কি অভিস্রবণ? বহিঃস্রবণ। তো এগুলো সব ব্যাখ্যা করা হয়েছে। অন্ত মানে ঢুকা, তখন ফুলে যায় তখন খুলে যায়, আর বহিঃ অভিস্রবণের বাইরে হওয়া তখন শুকিয়ে যায় তখন বন্ধ হয়ে যায়। আচ্ছা, একদম ফুল অন্ত বিস্রবণ বহিঃস্রবণ কাকে বলে এগুলো তোমার লাগবে না। আচ্ছা, তো এখানে এসে দেখো কি বলছে, রক্ষী কোষদ্বয় পার্শ্বস্থ বহিতক কোষত অন্ত বিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করলে কি হয় স্যার? স্ফীত। তাহলে অন্ত শোষণ দাগ দাও, স্ফীত হয় দাগ দাও। তখন যেটা হয়, এই রক্ষী কোষের মধ্যে যে মাইক্রোফাইবিল থাকে, মনে আছে আমাদের কোষ প্রাচীরের গঠনের মধ্যে মাইক্রোফাইবিল ছিল, মাইক্রোফাইবিল গুলো আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকে। তোমার কথা, তোমার একটা জিনিস থাকতে পারে স্যার, ফুলে গেলে তো জায়গা কমে যাওয়ার কথা, তাই না? ধরো একটা দরজার মধ্যে দুইটা চিকনা মানুষ দাঁড়ায় রয়েছে, এখন দুইটা চিকনা মানুষ জায়গায় দুইটা মোটা মানুষ দাঁড়ালে ফুলে যাওয়া মানুষ দাঁড়ালে দরজার মধ্যে ফাঁক থাকবে? তুমি যাইতে পারো দুইটা মাঝখান দিয়া? তো ফুলে গেলে তো উল্টা বন্ধ হয়ে যাওয়ার কথা দরজা। মানে তোমার প্রশ্নের জায়গার কথা না, যে ধরো এটা হচ্ছে একটা কোষ আর এটা হচ্ছে আরেকটা কোষ, মাঝখান দিয়ে হচ্ছে ছিদ্র, এই কোষটা যদি ফুলে যায় তাহলে তো দরজাটা উল্টা বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই না? একবারে লাগিয়ে যাওয়ার কথা না, তাই না? কিন্তু এখানে একটা কথা বলছে যে আমাদের সেলুলোজের যে মাইক্রোফাইবিল গুলো এগুলো আড়াআড়ি ভাবে বিন্যস্ত থাকে। কিভাবে বিন্যস্ত থাকে স্যার? লম্বা লম্বি ভাবে না, আড়াআড়ি, মানে এইভাবে বিন্যস্ত থাকে। তো যার কারণে আড়াআড়ি টান পড়ে, দুই সাইডে টান পড়ে, দুই সাইডে টান পড়লে মাঝখান দিয়ে কি হয়ে যাবে? খুলে যাবে। কথা কি বোঝাতে পারছি? জানালা তো ওই যে ধরো কি জানালা গুলা, কোনগুলো এখন কি আছে নাকি এরকম জানালা, বা আগে যে আগের দিনে যে দরজাগুলা ছিল কাঠের দরজাগুলা, বা গ্রামের বাড়িতে যে দরজাগুলা থাকে দুই দিকে টান দেয় না দরজাগুলো খোলার জন্য, আর এখন করলো তো মানে ওয়ান পার্ট দরজা, ওই যে জানালাগুলা যেমন এটা দুই পাশে টান দেয়, তো এখানে আড়াআড়ি বিন্যস্ত, আড়াআড়ি মানে দুই পাশে থাকে, যার কারণে এটা কি হয়েছে স্যার? উল্টা দিকে বাঁকে, ভিতরের দিকে বাঁকে না, এটা চলে যায় ওইদিকে আর এটা চলে যায় এদিকে, যার কারণে মাঝখান দিয়ে কি হয়ে যায় স্যার? পাকা স্থানান্তরী হয়ে যায়, তখন পত্রটা কি হয়ে যাবে স্যার? দাগ দাগ খুলে যায়। আর এর আগে ওইটা তো উল্টো, বহিঃ অভিস্রবণের তার, বহিঃ অভিস্রবণ দাগ দাও, শিথিল হয় দাগ দাও, বন্ধ হয়ে যায় দাগ দাও, শেষ। এখন আসো, এই পত্রন্ড খোলা বন্ধ আবার কয়েকটা প্রভাবকের উপরে কাজ করে। কি কি প্রভাবক দাগ দাও? আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। এগুলো নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা আছে, আলো নিয়ে, তাপমাত্রা নিয়ে, জলীয় বাষ্প নিয়ে, এই জন্য এখানে আমরা কিছু আলোচনা করবো না। আচ্ছা, দেন পত্রন্ড খোলা বন্ধ হওয়ার জন্য বিভিন্ন মতবাদ প্রস্তাবিত আছে, আমরা কিন্তু মতবাদ পরে ফেলছি অলরেডি, আমরা খালি এখান থেকে দাগাবো। এই যে এক এক বিজ্ঞানী এক এক কথা কইছে, বিজ্ঞানী মোল দাগ দিও না, বিজ্ঞানী নাম, উনি বলছে রক্ষী কোষের স্ফীতির পরিবর্তন, স্ফীতি শব্দটা দাগ দাও খালি। তা আমরা তো যখন পত্রন্ড খোলা বন্ধ করছিলাম স্ফীতি শব্দের উচ্চারণ করছি না, করি নাই? আমরা কিন্তু তিনটা মতবাদ একসাথে বসছি, আমি আলাদা আলাদা পড়াই নাই তোমার। এবার লয়েড, ওনারটার নাম এটা লাগবে, বিজ্ঞানী লয়েড দাগ দাও, উনি হচ্ছে স্টার সুগার মতবাদ দিছিল, পাঁচ স্টার দাও। মনে আছে আমরা যখন বোর্ডে লিখে পড়ছিলাম তখন স্টার সুগার শব্দের উচ্চারণ করছি না, করি নাই? করছি কিন্তু, এটাই সেখানে লাগবো যে স্টার সুগারে এসে দাগ দাও, স্টার হচ্ছে অদ্রবণীয়। দেন এটা অবিশ্রামনিক, স্টার থাকলে কি চাপ কমে না বাড়ে? কমে, কারণ এটা তো অদ্রবণীয়, এটা তো নিচে তলানি পড়ে থাকে, চাপ কমে। আচ্ছা, তখন কোষের কি অবিশ্রবণ ঘটে স্যার? বহিঃ অবিশ্রবণ, কোষ থেকে পানি বাইর হয়ে যায়, আর তখন পত্রন্ড বন্ধ হয়ে যায় দাগ। আর যখন এই অদ্রবণীয় স্টার্চটা দ্রবণীয় চিনি হয়ে যায়, ওই যে অদ্রবণীয় স্টার্চটা কিসে পরিণত হয়ে যায় স্যার? দ্রবণীয় চিনি। কি প্রক্রিয়া দেখো? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে বোঝো? হাইড্রো মানে পানি, যখন একটা কিছু ভেঙে এখনো পানি বের হয়ে যায় তখন এটার আমরা কি বলি স্যার? হাইড্রোলাইসিস। স্টার্চ থেকে এখনো পানি বের হয়ে গেলে এটা চিনি হয়ে যায়, তখন আমাদের অবিশ্রবণিক চাপ বেড়ে যায়, আমি ব্যাখ্যা করতেছি না কিছুই, তখন আমাদের অন্ত অবিশ্রবণ ঘটে, তখন স্ফীত হয়, খুলে যায়।
সব আপনার একসাথে দাগায় দেওয়া আছে। তাহলে মেন মেন কি শব্দ কি পয়েন্ট গুলো খালি দাগতাম। আচ্ছা, তো এখানে আসি কোন কোন প্রজাতির উদ্ভিদে দাগাইও না রক্ষী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আর ক্লোরোপ্লাস্ট না থাকলে স্যার আমাদের এখানে খাদ্য তৈরি হবে না। খাদ্য তৈরি হবে, খাদ্য তৈরি না হলে এই মতবাদ কি প্রযোজ্য হবে না, তাহলে এই মতবাদ ক্যান্সেল হয়ে যাবে আর কি ওই ক্ষেত্রে। এবার আরেক একজন বিজ্ঞান, ওনার নাম হচ্ছে সাইরি কি রি স্যার। আচ্ছা, তো উনি বলছে, উনি ওই ওনার আগের যে মতবাদ, আগের বিজ্ঞানীর মতবাদটা হচ্ছে একটু মডিফাই করছে। উনি বলছে ওই মতবাদ ঠিক আছে, বাট ওই মতবাদে স্বেচ্ছার আর চিনি তারা যে এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জটা হয় নাকি পিএইচ এর কারণে। আমরা দেখছিলাম একবার পিএইচ ছিল 5 আর একবার হয়েছিল কত 7। তো ওইটারে উনি একটু এসে মডিফাই করছে, মানে হুদাই ওইটার সাথে এসে আর একটা লেজ লাগাই দিচ্ছে আর কি, যে পিএইচ এর কারণে ঘটে। তো ওই যে রাত্রিবেলা আগের কথাগুলো আছে, রাত্রিবেলা খালি কি ঘটে স্যার, খালি শ্বসন ঘটে, সালোক সংশ্লেষণ কি হয়, বন্ধ হয়, যার কারণে কি তৈরি হয়, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি এসিড তৈরি করেছিল, কার্বন ডাইঅক্সাইড। তখন পিএইচ কি হয়ে গেছে 5, কমে যায়। এটা পাশে দেখো পিএইচটার পাশে পিএইচ 5, এটা মাথায় রাখো। আর পিএইচ যখন 5 হয়, কমে যায়, তখন কি হয় স্যার, ওই যে দ্রবণীয় চিনি কিসে পরিণত হয়, অদ্রবণীয় স্যার। বইটা বোঝা যাবে, বাট উপর থেকে বইটা নিচে এলে মনে হয় যে কি যে পড়ছিলাম, কিছু এর মাথা কাজ করে না, তাই না, প্যাচ লেগে যায়। এই জন্য প্রচার আকারে পড়বা, তাহলে মাথায় থাকবে পুরোটা একসাথে। আচ্ছা, তখন কি হয়, ও বহি অবিশ্রবণ ঘটে, দাগ দাও শিথিল হয়ে যায়, দাগ দাও পত্রণ্ড বন্ধ হয়ে যায়। এই ভিডিও যদি কেউ চালু করে যদি মাঝখান দিয়ে এখান থেকে আসে, কবে স্যার কি করা যাচ্ছে এগুলো। আচ্ছা, দেন চলে এসো দিনের বেলা। দিনের বেলা কি ওই কাহিনী না উল্টা, দিনের বেলা কি ঘটে, শ্বসন না সালোক শ্বসন নাকি দুইটাই, হ্যাঁ। তখন ওই যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়ে যায়, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড থাকে না, তখন পিএইচ কি হয়ে যায় স্যার, বেড়ে যায়। পিএইচটা বাসিসটা দিয়ে রাখ, পিএইচ বেড়ে গেলে অদ্রবণীয় স্বেচ্ছার কিসে পরিণত হয়, দ্রবণীয় চিনি। তখন কোন অভিশ্রবণ ঘটে স্যার, অন্ত অভিশ্রবণ। তখন আবার স্পিত হয়, স্পিত হলে কি হয়ে যায় স্যার, ফলিত। এই হয়ে যাচ্ছে কাহিনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লোচার তো সহজ, এটা আমি নিজেও জানি। এইটা পরে তো পোলাপান তোমার মাথা খারাপ হয়ে যেত, এখন যদি জায়গায় পড়তাম নিচে এলে তোমার কথা উঠবে জানি কি কইছিল। আচ্ছা, এখন বই তো দাগাইতে হবে না স্যার, কারণ দিন শেষে বই আমাদের সঙ্গী। আচ্ছা, এখন এখানে একটা বিক্রিয়া দিয়ে রাখছে, বিক্রিয়াটা বাসা পৃষ্ঠা দিয়ে রাখো। ওই যে অদ্রবণীয় স্বেচ্ছা দ্রবণীয় চিনিতে পরিণত হয়, এখানে যে এনজাইমটা কাজে লাগে, এনজাইমের নাম কি স্যার, ফসফোরাইলেজ। এবং এটা একটা উভমুখী বিক্রিয়া, অদ্রবণীয় থেকে এখানে গেলে পিএস 7, এখান থেকে ওখানে গেলে পিএস 5। আচ্ছা, মাথায় রাখো কিন্তু স্যার, ওই দিক থেকে এদিকে গেলে এই উপরে যে তীর চিহ্নটা এটা উপরে বিক্রিয়ার জন্য, নিচে যে তীর চিহ্নটা এটা নিচের জন্য। তাহলে পিএস 5 এটা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য, আর ওই যে ফসফোরাইলেজ এটা ওই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য। আচ্ছা, তো প্রোটন প্রবাহ মতবাদের পূর্বে এই মতবাদটা প্রতিষ্ঠিত ছিল, যখন আরেকটা মতবাদ আসছে এবং রিটার্নে এইটাই আমরা লিখতে পারি। এটা হচ্ছে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ। কি মতবাদ স্যার? আচ্ছা, আমি এর আগের মতবাদগুলোর সাথে এই মতবাদটা আলাদা রাখছি, কারণ শুধু এটাও আসতে পারে আলাদা করে। ওই তিনটারে একসাথে আলোচনা করছি, এটারে আলাদা পড়াতে থাকি, শেষ তো করা লাগবে, কারণ একটা টপিক একটু বাদ রেখে দিলে ঝামেলা থাকে। তো এটা লাগবে, বিজ্ঞানীর নাম থাকবে ইমাম মুরা। কি মুরা? উনি আবার অন্যভাবে ব্যাখ্যা করছে, কারণ আগেরটার সাথে কানেকশন আছে। আগের কাহিনীটা মনে রাখি, অন্তঃবিশ্রবণ বহিঃশ্রবণ, তারপরে কখন পিএইচ কমে বাড়ে, আবার হচ্ছে সুগার আর চিনি, দেন সরি সুগার আর স্যাঁতসাল। যাই হোক, এখন আসলে বিজ্ঞানী ইমামুরা উনি মতবাদ দিচ্ছেন যে আধুনিক মতবাদ। কি মতবাদ স্যার? বা প্রোটন প্রবাহ মতবাদ। তো ওনার মতবাদটা একটু ভিন্ন। তো উনি বলছে যে কোষের ভিতরে পটাশিয়াম আয়ন প্রবেশের মাধ্যমে নাকি রক্ষী কোষ খোলা বন্ধ নিয়ন্ত্রণ। কোন আয়ন স্যার? তো এমসিকিউ ভিতরে প্রচুর আসে, নিচের কোন আয়ন রক্ষী কোষ খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে? পটাশিয়াম আয়ন। আর কোন বিজ্ঞানী বলছে এটা? ইমামুরা। তো কেমনে আলোচনা করছে আমরা দেখি। তো পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখছে না এটা সত্যি যে পটাশিয়ামের মাধ্যমে আসলে হয়। তো পটাশিয়াম ওই ওনাদের যে মতবাদগুলো, আগের মতবাদগুলো, ওইগুলো কিন্তু আবার ভুল না, ওনাদের গুলো সঠিক, বাট ওনার পটাশিয়ামের কথাটা কইতে পারে নাই। পটাশিয়াম এটার সাথে কানেক্টেড আছে। এখন আসো পত্রণ্ড খোলে, যখন খোলে দিনের আলোতে, তাই না? তো দিনের আলো কোন আলোতে স্যার পত্রণ্ড খোলে? দেখো নীল আলোতে। এটা বাসিষ্ঠা এমসিকিউতে আসে। ব্লু লাইট, কি লাইট? তাহলে কোন আলোতে পত্রণ্ড খোলে স্যার? নীল আলো বা ব্লু লাইট, এটা এমসিকিউতে আসে। দিনের আলোতে রক্ষী কোষের রিসেপ্টর দাগাইও না গোলকে উদ্দীপ্ত করে। তাহলে রক্ষী কোষের রিসেপ্টর মানে যে গ্রহণ করে, রক্ষী কোষের মধ্যে প্রত্যেকটা জায়গায় রিসেপ্টর থাকে। তোমার এই হাতের মধ্যে ধরলে যদি তুমি টাচ করলে তুমি কি বুঝতে পারো না যে আমার কেউ টাচ করছে? কেমনে বুঝো স্যার? এখানে রিসেপ্টর আছে, রিসেপ্টর গুলো খবরটা কই পাঠায়? ব্রেইনে। তো এখানে কিছু রিসেপ্টর থাকে, আর ওই রিসেপ্টর গুলো যখন হচ্ছে কি বললাম, ব্লু লাইট গুলো ওই রিসেপ্টর গুলো কি করে স্যার? উদ্দীপিত করে। দাগাইও না, উদ্দীপিত করলে কি হয়? সক্রিয়ভাবে পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করে। তাহলে কখন আমাদের রক্ষী কোষে পটাশিয়াম প্রবেশ করে? নীল আলোতে। কোন আলোতে? তাহলে নীল আলোতে আমাদের পটাশিয়াম প্রবেশ করে থাকবে। আর পটাশিয়াম যখন প্রবেশ করে, পটাশিয়াম তো একটা আয়ন, এটাকে দ্রবীভূত হবে না? হবে না। দ্রবীভূত হইলে ওখানে আয়নের ঘনত্ব বাড়বে না কমবে?
তাহলে এর আগে আমরা পড়ছিলাম মনে আছে, আমরা যদি আমাদের নোটে চলে যাই, ওই যে চিনি যখন হয়ে গেছিল অদ্রবণীয় শেষ থেকে দ্রবণীয় চিনি কিসে পরিণত হয়েছিল স্যার? চিনিতে। তো চিনি কি স্যার চাপ কমাই দিছিল না বাড়াই দিছিল? কারণ চিনি তো দ্রবীভূত। একইভাবে ওনারাই সেখানে চিনির কথা এখন ওনারাই বলছে যে পটাশিয়াম যখন ঢুকে, পটাশিয়াম পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, দ্রবীভূত গেলে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে ঘনত্ব কমবে না বাড়বে? বাড়বে। তখন পটাশিয়াম গুলো দেয়ালের মধ্যে ধাক্কা খাবে, চাপ কমবে না বাড়বে? চাপ বাড়বে। উনি বলছে চিনি দিয়া, আর উনি বলছে খালি কি আয়ন দিয়া? পটাশিয়াম। এতটুকু ডিফারেন্স আছে, কিছুই না। দেখো কি বলছে, পটাশিয়াম আয়ন প্রবেশের কারণে দাগ দাও দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায়। দ্রব্য, এখানে পটাশিয়াম রে দ্রব্য, আর এর আগে কে দ্রব্য ছিল? চিনি। তাহলে দ্রবের ঘনত্ব বৃদ্ধি পায়। আর দ্রবের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? দ্রাবকের পরিমাণ কমে যাওয়া। ওই যে চিনির পরিমাণ বাড়া মানে কি? পানির পরিমাণ কমা। এই যে পানির পরিমাণ কমে যায়, তখন কি হয়? পানি বাড়াইতে হবে। আর পানি বাড়াই কেমন? অন্ত অভিস্রবণ না বহিঃ অভিস্রবণ? অন্ত দিয়ে পানি। মনে আছে যখন বেশি মিষ্টি হয়ে গেছিল, চিনি বেড়ে গেছিল, কি করছি? পানি দিয়ে দিচ্ছি। তো এখানে কি হয়েছে স্যার? এখানে মনে করো চিনিটাই পটাশিয়াম, তো পটাশিয়াম বেড়ে গেছে, তখন আমার কি করা লাগবে? পানি প্রবেশ করে পটাশিয়াম কমাইতে হবে। পটাশিয়াম তো কমবে না, মানে তুলনামূলকভাবে কমবে, তাই তো? তুমি একটা সর্বদন্তে চিনি আছে 100 গ্রাম, তুমি কি চিনি আর কমাইতে পারবা? তুলনামূলক চিনি কমাইতে পারবা। একবারে কি কমানো যাবে? পানি দিয়ে চিনির পরিমাণ কমাইতে পারবা। ওইটাই বলছে। তো তখন কি হয়? পার্শ্ববর্তী কোষ হতে কোন প্রক্রিয়া স্যার? অন্ত লেখো, এখানে খালি অভিস্রবণ লেখছে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করে রাখবা। আর পানি প্রবেশ করলে কি হয় স্যার? রক্ষী কোষ স্ফীত হয় নাকি শিথিল হয়? স্ফীত। স্ফীত হয়, তখন রক্ষী কোষ খুলে যায়। তুমি আমার বলো এই কথাটা কি ওইটার সাথে থেকে মানে ব্যতিক্রম না? জাস্ট চিনি জায়গায় খালি পটাশিয়াম কথাটা আসছে, আর কিছুই না। অতিরিক্ত কিছু লেখছে, খালি চিনি জায়গায় পটাশিয়াম কথা, আর কিছুই না। আর নীল আলো তো পত্রন্ড খুলতে সাহায্য করে, এটা আমরা অলরেডি জানি। এখন আসো, কখন এই কাহিনীটা হয় যে পটাশিয়াম আসলে কখন প্রবেশ করে? তো যখন কার্বন ডাইঅক্সাইড কমে যায়, একদম কখন? যখন কার্বন ডাইঅক্সাইড কমে যায়। আর কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কখন কমে যায় স্যার? সালোক সংশ্লেষণের সময়। কারণ সালোক সংশ্লেষণে আমরা কি গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কমে যায়, তখন রক্ষী কোষে পটাশিয়াম বৃদ্ধি পায়। আর তোমরা নিজেরা যাবে সালোক সংশ্লেষণ কখন করে? দিনের বেলা না রাতের বেলা? তো একটু আগে তো আমরা যে আমাদেরটা পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম দিনের বেলায় পত্রন্ড খোলে, তাই না স্যার? তাহলে আগেরটার সাথে সম্পূর্ণ মিল আছে। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে পটাশিয়াম বাড়ে, আর পটাশিয়াম বাড়লে পত্রন্ড খুলে যায়। ওকে, দেন আসো নেক্সট পেজে। আর কখন ঘটে? যখন রক্ষী কোষ থেকে হাইড্রোজেন বাইর হয়ে যায়। তাহলে স্যার কার্বন ডাইঅক্সাইড, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে তখন আমাদের পটাশিয়াম ঢুকে, হাইড্রোজেন বাইর হয়ে গেল, পটাশিয়াম ঢুকে। কেন স্যার? হাইড্রোজেন একটা কি আয়ন? ধনাত্মক। তো কোষ থেকে একটা ধনাত্মক আয়ন বাইর হয়ে গেলে কোষের মধ্যে আবার কি আয়ন প্রবেশ করবে? ধনাত্মক। তাহলে হাইড্রোজেন যখন বের হয়ে যায় তখন কে প্রবেশ করে? লিখে রাখো, পটাশিয়াম প্রবেশ করে। আর পটাশিয়াম প্রবেশ করলে পত্রন্ড খুলে না বন্ধ হয়? খুলে। আচ্ছা দেন, পত্রন্ড বন্ধ হওয়া, বন্ধ হওয়া কি এটা হবে না সম্পূর্ণ উল্টা কাহিনী? উল্টা কাহিনী। কি হবে স্যার? যে আলোর অভাবে, নীল আলোতে কি হয়েছিল স্যার? পটাশিয়াম ঢুকছিল। আর যখন আলো থাকবে না, আলোর অভাব মানে রাতের বেলা, তখন তো পটাশিয়াম ঢুকবে না, বাইর হয়ে যাবে? তো পটাশিয়াম যখন বাইর হয়ে যাবে তখন কি মিষ্টি কমে যাবে, তাই না? মিষ্টি যদি কমে যায়, তুমি কি মিষ্টি বাড়াইতে হবে? মিষ্টি কেমনে বাড়াই? পানি বাইর করে দিয়া, তাই তো? তখন সাথে সাথে কি বাইর হয়ে যাবে স্যার? পানিও বাইর হয়ে যায়। আর পানি বের হয়ে গেলে কি স্ফীত হয় না শিথিল হয়ে যায়? শিথিল হয়ে গেলে পত্রন্ড কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো এই কথাগুলো তুমি যদি ফ্লো চার্টে লেখো তাহলে লেখাটা বড় হয়। আর এমনি লেখলে কয় লাইনের লেখা? 2 লাইন। 2 লাইন লেখে তোমার নাম্বার দিব কেউ? তো এই তো ঝামেলা। তখন ফ্লো চার্টে লেখবে, ফ্লো চার্টে লেখলে দেখবে এটা 5 লাইন হয়ে গেছে। আচ্ছা, আর মানে আর কিভাবে পানি পানি বের হয়ে যেতে পারে? দেখো, মেসোফিল কোষে যখন পানির অভাব হয় তখন একটা অ্যাসিড তৈরি হয়। অ্যাসিড নাম থেকে এটা আসে, স্টার দাও, অ্যাবসিসিক অ্যাসিড। কোষে যখন পানির অভাব দেখা যায় তখন কোন অ্যাসিড তৈরি হয় স্যার? আর ওই অ্যাবসিসিক অ্যাসিডের কারণে পটাশিয়াম বাইর হয়ে যায়। ওইটার সাথে কানেকশন, ওই যে আলোর অভাবে বলছে পটাশিয়াম বাইর হয়ে যায়। পটাশিয়াম বাইর হলে কি বাইর হয়ে যায়? পানি। আবার এটার উল্টা করে কইতেছে যে পানি বাইর হয়ে গেলে বা পানি কমে গেলে কোন অ্যাসিড তৈরি হয়? অ্যাবসিসিক। আর অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হলে কে বাইর হয়ে যায়? পটাশিয়াম। মানে একটা আর একটা উল্টে উল্টে খালি এক কথায় ঘুরে ফিরে বলতেছে। আচ্ছা, আর পটাশিয়াম বাইর হয়ে গেলে আবার কি বাইর হয়ে যায়? পানি বাইর হয়ে যায়। আর পানি বাইর হয়ে গেলে কি স্ফীত হয় না শিথিল হয়? শিথিল। তাই ওই কথাই আবার বারবার হুদে দাগানোর দরকার নাই। আর উচ্চ তাপমাত্রায় আরেকটা জিনিস, ফটোসিনথেসিস কমে যায়। কি কমে যায়? দাগ দাও। আমরা নর্মালি জানি ফটোসিনথেসিস শব্দের অর্থ কি? সালোক। তো সালোক সংশ্লেষণ কখন ঘটে? দিনের বেলা। বাট অতিরিক্ত তাপমাত্রা যখন হয় তখন সালোক সংশ্লেষণ আবার কমে যায়। কমে কি হয় জানো? শ্বসন বেড়ে যায়। কি বেড়ে যায় স্যার? এবং শ্বসন যদি বেড়ে যায় তো শ্বসনে কি তৈরি হয় স্যার? অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাই না স্যার? তো অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে, আমরা একটু আগে তো এর আগের পেজে তো পড়লাম যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে, যেখানে বললাম কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কি হয় স্যার? পটাশিয়াম বৃদ্ধি পায়। তাই কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পটাশিয়াম কি প্রবেশ বৃদ্ধি পাবে না কমে যাবে? এখানে লেখা আছে কার্বন ডাইঅক্সাইড কমে গেলে পটাশিয়াম কি প্রবেশ করে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি হবে? প্রবেশ করবে না বাইর হয়ে যাবে? তো ওখানে এটাই লেখছে
যে যখন হচ্ছে আমাদের ফটোসিনথেসিস কমে যায় তখন শ্বসন বেড়ে যায়। শ্বসনে কি তৈরি হয় স্যার? কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পত্ররন্ধ্র কি হয়ে যায় স্যার? কথা ক্লিয়ার? এরপরে এসে এখানে 3টা কথা লেখছে স্যার, এটা পড়ার দরকার নেই, এটাতে কিচ্ছু নেই, লাগবে না। দেন আসো পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। এটা আবার আসে ওই যে পত্ররন্ধ্রীয় প্রশোধন, আমরা পশ্চিম একটু আগে প্রশোধন প্রক্রিয়া, কিন্তু এটার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু দেখানো লাগবে না, এটা পড়া লাগবে না। পারলে পড়ে দেখো কিছু লাগবে কিনা। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো প্রশোধনের প্রভাব পড়বো। কি বলবো স্যার? মানে কি কি কারণে প্রশোধন বাড়তে পারে, কি কি কারণে প্রশোধন কমতে পারে। আমি কথা বুঝতে পারছি? তা আমি যে ফ্লোচার্টটা লিখছি, ফ্লোচার্টটা হচ্ছে তোমাকে আমি সেভ করে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে? মানে এটাই তুমি কিন্তু পরীক্ষার মধ্যে লিখবা এবং এটা নোট খাতার মধ্যে তুললা বা যে কোনো পেজে দিলা, বইয়ের মধ্যে রেখে দিও। কারণ এটা না পারলে তুমি বইয়ের এটা বইয়ের জিন্দেগিতে মনে রাখতে পারবা না।